নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প একটি বেতার ঘটিত দুর্ঘটনা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য। তো চলো আমাদের আজকের গল্প একটি বেতার ঘটিত দুর্ঘটনা শুরু করা যাক। অ্যাম্বুলেন্সে চাপা পড়ার মতো বরাত বুঝি আর হয় না। মোটর চাপা পড়া গেল, অথচ অ্যাম্বুলেন্স আসার জন্য তর সইতে হলো না। যাতে চাপা পড়লাম তাতে চেপেই হাসপাতালে চলে গেলাম। এর চেয়ে মজা কি আছে? ভাগ্যের যোগাযোগ বুঝি একেই বলে। অবশ্যই কদাচিৎ এরূপ ঘটে থাকে, সকলের বরাত তো আর সমান হয় না। অবশ্যই এর চেয়েও অ্যাম্বুলেন্সে চাপা পড়ার চেয়েও আরো বড় সৌভাগ্য জীবনে আছে, তা হচ্ছে রেডিওয় গল্প পড়তে যাওয়া। দুর্ভাগ্যের মতো সৌভাগ্যরাও কখনো একলা আসে না। রেডিওয় গল্প আর অ্যাম্বুলেন্সে চাপা এই দুটো পড়াই একযোগে আমার জীবনে এসেছিল, সেই কাহিনী বলছি। কোন পুণ্য বলে রেডিওয় গল্প পাঠের ভাগ্য লাভ হয় আমি জানি না। পারতপক্ষে তেমন কোনো পুণ্য আমি করিনি, অন্তত আমার সজ্ঞান তো নয়। তবু হঠাৎ রেডিওর অফিস থেকে এক আমন্ত্রণ পেয়ে চমকাতে হলো। আমন্ত্রণ এবং চুক্তিপত্র একসঙ্গে গাঁথা, দক্ষিণা পর্যন্ত বাধা, শুধু আমার সই করে স্বীকার করে নেওয়ার অপেক্ষা কেবল। এমনকি রেডিওর কর্তারা আমার পঠিতব্য গল্পের নামটা পর্যন্ত ঠিক করে দিয়েছেন, সর্বমত্যন্তম। এই নাম দিয়ে এই শিরোনামার সঙ্গে খাপ খাইয়ে গল্পটা আমায় লিখতে হবে। তা আমার মতো একজন লিখিয়ার পক্ষে আর এমন শক্ত কি? আগে গল্প লিখে পরে নাম বসাই, এ না হয় আগেই নাম ভেদে তারপরে গল্পটা লিখলাম। ছেলে আগে না ছেলের নাম আগে, ঘোড়া আগে না ঘোড়ার লাগাম আগে, কারো কারো কাছে সেটা সমস্যা রূপে দেখা দিলেও একজন লেখকের কাছে সেটা কোনো প্রশ্নই নয়। আর লাগামটাই যদি আগে পাওয়া গেল, তার সঙ্গে ধরে বেঁধে একটা ঘোড়াকে বাগিয়ে আনতে আর কতক্ষণ? প্রথমেই মনে হলো সবার আগে সৌভাগ্যের কথাটা শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে জানিয়ে ঈর্ষান্বিত করাটা দরকার। বেরিয়ে পড়লাম রাস্তায়। বন্ধু বান্ধব, চেনা চেনা আধ চেনা, চিনি সন্দেহজনক যাকেই পথে পেলাম পাকড়ে দাঁড় করিয়ে এটা সেটা এ কথা সে কথার পর এই রোমাঞ্চকর কথাটা জানিয়ে দিতে দ্বিধা করলাম না। অবশেষে পই পই করে বলে দিলাম, শুনো কিন্তু এই শুক্রবারের পরের শুক্রবার 5:30টায় শুনে বলবে আমায় কেমন হলো, বুঝলে? শুনবো বই কি, তুমি গল্প বলবে আর আমরা শুনবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও কি হয়? রেডিও কিনা তবে আর কেন? তবে কি না, বুঝলে রেডিওটা কদিন থেকে আমাদের বিকল হয়ে রয়েছে। কে বিগড়ে দিয়েছে বোঝা যাচ্ছে না ঠিক। গিন্নি সন্দেহ অবশ্যই আমাকে। যাকে এর মধ্যে ওটা সারিয়ে ফেলবো কোন। তুমি গল্প পড়ছো সেটা শুনতে হবে তো। একজনের আপ্যায়িত করার জবাব পেলাম, আরেকজন তো আমার কথা বিশ্বাসই করতে পারেন না। বলো কি? আরে শেষটায় তুমিও, তোমাকেও ওরা গল্প পড়তে দিলে? আহা ও, দিনকে দিন কি হচ্ছে কোম্পানির, আর কিছু বোধহয় পাচ্ছে না ওরা, নইলে শেষে তোমাকেও। ছি ছি ছি, অধপাতের আর বাকি কি রইল হে? না, এইবার দেখবে অল ইন্ডিয়া রেডিও উঠে যাবে, আর বিলম্ব নেই। বন্ধু বরের মন্তব্য শুনে বেশ দমে গেলাম। তথাপি আমতা আমতা করে বললাম, রেডিওর আর দোষ কি দাদা? খোদার দান, খোদা যখন দান ছাপ্পর ফুরে দিয়ে থাকেন, জানো তো, এটাও তেমনি আকাশ ফুরে পাওয়া। হঠাৎ এই আকাশ বানিলাম। আচ্ছা শুনবো কোন, তুমি যখন এত করে বলছো, অ্যাসপিরিন, স্পেলিং সল্ট এসব হাতের কাছে রেখেই শুনতে হবে। তোমার গল্প পড়লে তো সত্যি বলছি কিছু মনে করো না, আমার মাথা ধরে যায়। শুনলে কি ফল হবে কে জানে বাবা। মুখ বিকৃত করে বন্ধুটি জানিয়ে গেলেন। তবু আমি নাছোড় বান্দা, পথে ঘাটে যাদের পাওয়া গেল না তাদের বাড়ি ধাওয়া করে সুখবরটা দিলাম। কিন্তু কি আশ্চর্য, উক্ত শুক্রবারে সেই মুহূর্তে সকলেই শশব ব্যস্ত। কারো ছেলের বিয়ে, কারো মেয়ের পাকা দেখা, কার আবার কিসের যেন এঙ্গেজমেন্ট, কাউকে খুব জরুরি দরকারে কলকাতার বাইরে যেতে হচ্ছে। এমনি কত কি কাণ্ডে সেই দণ্ডে সবাই বিজড়িত। রেডিওয়ে কর্ণপাত করার
তারও ফুরসত নেই। কি মুশকিল দেখো দেখি, আমি গল্প বলবো কেউ শুনবে না, আমার জানাশোনা শুনতে পাবে না, এর যে দুঃখ আর কি আছে। আমার গল্প পড়ার দিনটিতেই যে সবার এত গোলমাল আর জরুরি কাজ এসে জুটবে কে তা জানতো। আর তাছাড়া রেডিওর সময়টাতেই তারা কেন যে এত ভেজাল জোটায় আমি ভেবে পাই না। পূর্বজন্মের তপস্যার পুণ্য ফলে রেডিওকে যদি ঘরে আনতে পেরেছিস তাই নিয়ে দিনরাত মশগুল থাক, তা না। অন্তত প্রোগ্রামের ঘন্টায় যে কখনো কক্ষচ্যুত হতে নেই এই কথাও কি তোদের বলে দিতে হবে? আর সব তাহলে ঠিক আছিস, কেবল রেডিওর ব্যাপারেই তোরা আনরেডি, সব তোদের উল্টো পাল্টা। সত্যি আমার ভারী রাগ হতে লাগলো। অবশ্যই ওদের কেউই আমাকে আশ্বাস দিতে কসুর করলো না যে যত ঝামেলাই থাক, যেমন করে হোক আমার গল্পটার সময় অন্তত ওরা কান খাড়া রাখবে, যত কাজই থাক না। এটাও তো একটা কাজের মধ্যে, বন্ধুর প্রতি কর্তব্য তো। এমনকি কলকাতার বহির্গামী সেই বন্ধুটিও ভরসা দিয়ে গেলেন যে ট্রেন ফেল করার আগের মিনিট পর্যন্ত কোনো চুল ছাটা সেলুনের সামনে দাঁড়িয়ে যতটা পারা যায় আমার গল্পটা শুনে তবেই তিনি রওনা দেবেন। সবাইকে ফলাও করে জানিয়ে ফিরে এসে গল্পটা ফলাতে লাগা গেল। সর্বমত্যন্তম এর সঙ্গে জুত মতো মজবুত মতো একটা কাহিনীকে জুড়ে দেওয়াই এখন কাজ। কিন্তু ক্রমশ দেখা গেল কাজটা মোটেই সহজ নয়। গল্প তো কতই লিখেছি, কিন্তু এ ধরনের গল্প কখনো লিখিনি। ছোট্ট একটুখানি বীজ থেকে বড় বড় মহিরুহ গজিয়ে ওঠে। লোকে বলে, আমি নিজের চোখে কখনো দেখিনি বটে, তবে লোকের কথায় অবিশ্বাস করতে চাই। তবুও এ কথা আমি বলবো যে গাছের বেলা হয়তো তা সত্যি হলেও একটুখানি বীজের থেকে একটা গল্পকে টেনে বার করে আনা দারুণ দুঃসাধ্য ব্যাপার। বলবো কি ভাই, যতই প্লট ফাঁদি আর যত গল্পই বাঁধি আর যত রকম করেই ছকতে যাই, কিছুতেই ওই সর্বমত্যন্তমের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। একটা গল্প লিখতে গিয়ে ভাবতে ভাবতে 100টা গল্প এসে গেল মনের মধ্যে, গল্পের 100। আর মনের মতো তার প্রত্যেকটাই, কিন্তু নামের মতো একটাও না। ভাবতে ভাবতে 7 রাত্রি ঘুম নেই, এমনকি দিনেও 2 চোখে ঘুম আসে না। চোখের কোলে কালি পড়ে গেল আর মাথার চুল সাদা হতে শুরু করলো। অর্ধেক চুল টেনে ছিঁড়ে ফেললাম আর কামড়ে কামড়ে ফাউন্টেন রাতখানা পেটে চলে গেল। কত গল্পই এই ক্ষুদ্র মস্তিষ্কে এলো আর গেল, কিন্তু কোনোটাই ওই নামের সঙ্গে খাটলো না। তখন আমি নিজেই খাটলাম, আমাকেই খাটিয়ে নিতে হলো শেষটায়। শুয়ে শুয়ে আমার খাতার শুভ্র অঙ্কে আমার অনাগত গল্পে আষ্ঠে পৃষ্ঠে ললাটে কত কি যে আঁকলাম। কাকের সঙ্গে বক জুড়ে দিয়ে, বাঘের সঙ্গে কুমিরের কোলাকুলি বাঁধিয়ে, হনুমানের সঙ্গে জাম্বুবানকে জর্জরিত করে, সে এক বিচ্ছিরি ব্যাপার। সব জড়িয়ে এক ইলাহি কাণ্ড। কি যে ওইসব ছবি তার কিচ্ছু বুঝবার জো নেই, অথচ বুঝতে গেলে অনেক কিছুই বোঝা যায়। গুহা মানুষেরা একদা যেসব ছবি আঁকতো এবং মানুষের মনের গুহায় মনশ্চক্ষুর অগোচরে এখনো যেসব ছবি সব সময় অঙ্কিত হচ্ছে, সেই সব অন্তরের অন্তরালের ব্যাপার। মানুষ পাগল হয়ে গেলে যেসব ছবি আঁকে অথবা আঁকবার পরেই পাগল হয়ে যায়। সর্বমত্যন্তম ড্যাশ উইদিন ইনভাইটেড কমার শিরোনামের ঠিক নিচ থেকে শুরু করে গল্পের শেষ পৃষ্ঠায় আমার স্বাক্ষরের ওপর অবধি কেবল ওই সব ছবি, ওই পাগল করা ছবি সব। পাতার দুধারে মার্জিনেও তার বাদ নেই, মার্জনা নেই কোনোখানে। তোমরা হাসছো, তা হাসতে পারো, কিন্তু ছবিগুলো মোটেই হাসবার নয়, দেখলেই টের পেতে। ওই সব ছবির গর্ভে যে নিদারুণ আর্ট নিহিত রইল, আমার আশা সমজদারের সাহায্যে, অর্থাৎ রাঁচির বাইরেও তারা থাকবেন নিশ্চয়ই, একদিন তার তত্ত্ব উদ্ঘাটিত হবে, হবেই। চিরদিন কিছু তা ছলনা করে নিগুড়ো হয়ে থাকবে না। আমার গল্পের জন্য, এমনকি আমার কোনো লেখার জন্য কখনো কোনো প্রশংসা না পেলেও ওই সব ছবির খ্যাতি আমার আছেই। ওদের জন্য একদিন না একদিন আমি বাহবা পাবই। ওরা আমাকে বাঁচিয়ে রাখবে, আজকে না হলে আগামীকালে। মানুষের দুঃস্বপ্নের মধ্যেই অন্তত এ বিশ্বাস আমার অটল। অবশেষে সর্বমত্যন্তমের পরে ড্যাশের জায়গায় শুধু গর্হিতম কথাটি বসিয়ে রচনা শেষ করে আমার গল্পের সেই চিত্ররূপ নিয়ে নির্দিষ্ট দিনক্ষণে রেডিও স্টেশনের দিকে দৌড়ালাম। ভেবে দেখলে সমস্ত ব্যাপারটাই গর্হিত ছাড়া কি। আগাগোড়া ভালো করে ভেবে দেখা যায় যদি, আমার পক্ষে রেডিওর গল্প পড়তে পাওয়া এবং যে দক্ষিণায় গল্প বেঁচে থাকি সেই গল্প পড়তে গিয়ে তার 3 গুণ দাক্ষিণ্য লাভের সুযোগ
পাওয়া দস্তুর মতো গর্হিত বলেই আমার মনে হতে থাকে, এবং যে গল্প আমি চিত্রাকারে মিকি মাউসের সৃষ্টিকর্তাকে লজ্জা দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে ফেঁদেছি, তার দিকে তাকালে না না, এর সমস্তটাই অতিশয় গর্হিত। তারপর সেই গল্প নিয়ে হন্যে হয়ে যাওয়ার মুখে আমার 2 নম্বর বরাত এসে দেখা দিল। অ্যাম্বুলেন্সে চাপা পড়লাম। হাসপাতালে গিয়েও হাত পা ব্যয় না করে, নিজে বাজে খরচ না হয়ে অটুট অবস্থায় বেরিয়ে আসাটা 3 নম্বর বরাত বলতে হয়। কিন্তু সশরীরে সর্বাঙ্গীকরণে লোকালয়ে ফিরে এসে ভাগ্যের ত্রহস্পর্শের কথাটা যে ঘটা করে যাকে তাকে বলবো, বলে একটু যে আরাম পাবো তারও জোকি। যার সঙ্গেই দেখা পাই, যাকেই বলতে চাই কথাটা, আমার সূত্রপাতের আগেই সে মুক্ত কণ্ঠ হয়ে ওঠে। চমৎকার হাসা, কি গল্পই না পড়লে সেদিন। হ্যাঁ হ্যাঁ, যেমন লেখায় তেমনি পড়ায়, লেখাপড়ায় তুমি যেমন ওস্তাদ, তার পরিচয় তো স্কুলে কোনোদিনও দাওনি। হ্যাঁ, সব্যসাচী যদি কাউকে বলতে হয় সে তো তোমায় ভায়া। আমাদের সবাইকে অবাক করে দিয়েছো নাইরি। আমিও কম অবাক হইনি। প্রতিবাদ করতে যাব, কিন্তু হাঁ করবার আগেই আরেকজন হাঁ করে এসে পড়েছে। তোমার গল্প অনেক পড়েছি, ঠিক পড়িনি বটে, তবে শুনতে হয়েছে। বাড়ির ছেলে মেয়েরাই গায়ে পড়ে শুনিয়ে দিয়েছে, শোনাতে তারা ছাড়ে না। তা সে শোনাও পড়ার মতোই, কিন্তু যা পড়া সেদিন তুমি পড়লে, তার কাছে সব কিছুই লাগে না। আমার ছেলে মেয়েদের পড়াও না। হ্যাঁ হ্যাঁ, সে পড়া একখান বটে। আহা, এখনো এই কানে এই খানে লেগে রয়েছে। হে বাহ। তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন আরেকজন, গল্প শুনে তো হেসে আর বাঁচি নে ভায়া। আশ্চর্য গল্পই পড়লে বটে। বাড়ি শুদ্ধ সবাই, আমার দুধের ছেলেটা পর্যন্ত উৎকর্ণ হয়েছিল। হ্যাঁ, কখন তুমি গল্প পড়বে? আর যখন তুমি আরম্ভ করলে, সেই শুক্রবার না কোন বারে জানো? বিকেলের দিকেই না? হ্যাঁ, তা আমরা তো শুনবা মাত্র ধরতে পেরেছি। এমন টক মিষ্টি ঝাল ঝাল নোনতা গলা আর কার হবে? আমার কোলের মেয়েটা পর্যন্ত ধরতে পেরেছে যে রামদার গলা। রামদাটা গলা থেকে তুলতে না তুলতেই অপর এক ব্যক্তির কাছে শুনতে হলো, বাহাদুর, তুমি বাহাদুর। রেডিওয় গল্প পড়ার চান্স পাওয়া সহজ নয়। কোন ফিকিরে কি করে জোগাড় করলে তুমিই জানো ভায়া। তারপরে সেই গল্প মাইকের সামনে দাঁড়িয়ে রগড়ানো, হ্যাঁ হ্যাঁ, সে কি চারটিখানি কথা? আমার তো ভাবতেই পা কাঁপে, মাথা ঘুরতে থাকে। কি করে পারলে বলো তো? আর পারা বলে পারা, অমন নিখুঁত ভাবে পারা যে একমাত্র কেবল হাঁসরাই পারে। আবার বলি, তুমি বাহাদুর। বাবা, তারাই আমায় তাক লাগিয়ে দিল। রেডিওর স্বর্গে যাওয়ার পথে উৎসর্গে আটকে অ্যাম্বুলেন্সে চেপে আধুনিক পাতাল যাওয়ার এমন গাল ভরা খবরটা ফাঁস করার আর ফাঁক পেলাম না।